আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের এই মুহূর্তে যত সমস্যা, সব সমস্যার মূলে ইন্ডিয়ান হাই কমিশন। দেখুন, আমি ঠিক যেই সময় কথা বলছি সেই সময় মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন জুলাই ঐক্য ব্যানারে একটি আয়োজন করা হয়েছে। এই র্যালি নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যাত্রা করেছেন হাজার হাজার ছাত্র জনতা। আমি মনে করি এই যে জুলাই ঐক্য যে আয়োজনটি করেছে, যথার্থ একটি আয়োজন করেছে। দেখুন, ভারতের আগ্রাসন বাংলাদেশকে নিয়ে যেই পরিমাণ বিগত দিনে আমরা দেখেছি, এবং এই জুলাই আগস্ট বিপ্লবের পর তাদের যে নানা ষড়যন্ত্র, সেটা অবিরাম চলছে। এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে হাদি এই ভারতের আগ্রাসন বিরোধী যে বক্তব্য, তার যে ক্ষুরুদার যে আলোচনা, সব কিছুই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে বারবার যাচ্ছে। শুধু হাদি যে একাই বক্তব্য দিয়েছেন সেরকম নয়, কিন্তু হাদি এই ভারতের বা ভারতীয় এই হাই কমিশনের যেই প্রধান যেই টার্গেট ছিল, সেটা নির্দ্বিধায় বলা যায়। দেখুন, হাদিকে গুলি করার পর আমি মনে করি যে এই ভারতীয় হাই কমিশনারের তত্ত্বাবধানে ভারতে এই খুনির যেই মানে হাদির যে খুনিরা, তাদেরকে ভারতে পালাতে সাহায্য করেছে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এখন এই যে ভারতীয় হাই কমিশন বাংলাদেশে আছে, তারা যদি বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা যদি নির্বিঘ্নে পরিচালনা করতে পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রত্যেককেই প্রবলেমে পড়তে হবে। দেখুন, বর্তমান সময়ে আমরা দেখছি যে হাসনাত আবদুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন যে ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র বানাতে চায়, তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের 7 সিস্টারকেও আলাদা করে দেব। হাসনাত আবদুল্লাহ যখন এই বক্তব্যটি দিয়েছেন, তার সাথে সাথে আবার আমরা দেখছি মাহফুজ আলম আরেকটি বক্তব্য দিচ্ছেন, সাবেক উপদেষ্টা। তিনি বলেছেন, আমরা যদি নিরাপদে না থাকি, এই দেশ আমাদের শত্রুরাও নিরাপদে থাকতে পারবে না। এটাই হচ্ছে বেসিক কন্ডিশন। মানে বাংলাদেশে এই যে রাজনীতিবিদ যারা আছেন, জুলাই আগস্টের যারা যোদ্ধা আছেন, তারা আসলে যে নিরাপদ নয়, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাদি। এখন এই যে ভারতীয় যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা এই যে জুলাই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত এবং ভারতের আগ্রাসী বিরোধী যারা বাংলাদেশে এখন আছেন, যারা বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আমরা এই কাজগুলো যে ভারত করছে সেটা আমরা কিভাবে দেখব? যদি আমরা সংবাদপত্র থেকে একটু কোট করি, তাহলে আপনারা বুঝবেন। দুদিন আগে ভারতের হাই কমিশনারকে, মানে ঢাকায় নিযুক্ত ভারতের যে হাই কমিশনার, তাকে তলব করেছিল। সেই জায়গায় কি বলছে আমরা একটু দেখি। যে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। কে দিচ্ছে? শেখ হাসিনা, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ তাকে ডেকে এই সমস্ত কথাগুলো বলেছেন। এখন এই যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় হাই কমিশনার এবং ভারতে বসে শেখ হাসিনা এবং তার যেই চক্ররা নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে। উল্টো ভারত কি করছে দেখেন, ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার, তাদেরকে ডেকে নিয়েছিলেন গতকালকে। নিয়ে তারা কি বলেছেন সেটা সংবাদপত্র থেকে যদি একটু কোট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ মাহমুদকে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ জানানো হয়েছে তাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সময় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিছু চরমপন্থী উগ্র তৎপরতার দিকে। বুঝতে পারছেন যে বাংলাদেশে নাকি চরমপন্থী এবং উগ্রদের তৎপরতা চলছে। এই যে জুলাই আগস্ট বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত, ভারতে
ভারতের পক্ষ থেকে বাংলাদেশে যে আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের যত সন্ত্রাসী কর্মকাণ্ড, হাদির মতো একজন তরুণ রাজনীতিক বা বাংলাদেশ প্রেমী একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে যখন বাংলাদেশিরা কথা বলেন, ভারত যখন তার দেশে লালন পালন করে বাংলাদেশের পতিত শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিরতা তৈরির পেছনে কাজ করতে সাহায্য সহযোগিতা করেন, সেটা কেন উগ্রতা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কিছু না, কিন্তু বাংলাদেশের যখন ছাত্র জনতা কথা বলেন সেটা কিন্তু উগ্রবাদ, সন্ত্রাসবাদ এরকম চরমপন্থা তারা মনে করেন। তারা বলছেন যে ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করেছে। এই বিবৃতিতে আরও বলা হয়, ভারত সম্পূর্ণভাবে চরমপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত মিথ্যা তথ্যকে প্রত্যাখ্যান করে সম্প্রতি বাংলাদেশে কিছু ঘটনাকে নিয়ে এই মিথ্যা তথ্য তৈরি করা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার বিষয়ে সম্পূর্ণভাবে তদন্ত চালায়নি এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রমাণ শেয়ার করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে অন্য জায়গায়, আচ্ছা আপনাদের আরেকটি তথ্য দিই। দেখুন, এই যে হাদিকে গুলি করা হয়েছে, হাদিকে বাংলাদেশের বা বাংলাদেশপন্থী একজন নেতা, ভারতের সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যিনি কথা বলেছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ভূখণ্ড রক্ষায় যিনি জোরালো কণ্ঠস্বর দিচ্ছেন, অথচ এই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, তারকে নিয়ে ভারতীয় মিডিয়া কি তথ্য প্রচার করছে। দেখুন, ওসমান হাদিকে ইসলামিক টেরোরিস্ট হিসাবে ট্যাগিং দিচ্ছে হচ্ছে ভারতীয় মিডিয়া। যখন ভারতীয় মিডিয়া হাদির মতো একজন মজলুমকে টেরোরিস্ট হিসাবে আখ্যা দেয়, তখন বাংলাদেশ ছাত্র জনতা যখন এই ভারতীয় হাই কমিশনার অভিমুখে লং মার্চ করেন, ভারতের যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে বাংলাদেশের সকলের উপরে নানা দোষ চাপানোর চেষ্টা করছেন এই ভারতীয়রা। দেখুন, আমাদের বাংলাদেশের প্রয়াত আব্দুল হামিদ খান ভাসানী বহু আগে একটি বক্তব্য দিয়ে গিয়েছিলেন। সেই বক্তব্যটা যদি একটু কোট করি, তিনি বলেছিলেন, পিণ্ডির গোলামি জিঞ্জির ছিন্ন করে দিল্লির দাসত্ব করার জন্য নয়। মানে পাকিস্তানের যেই পিঞ্জির ছিন্ন করেছি আমরা, সেটা ভারতের গোলামি করার জন্য নয়। আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরিয়ে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। এটা কিন্তু ভাসানী অনেক আগেই বলে গিয়েছিলেন। এখন হাসনাত আবদুল্লাহরা যদি বক্তব্য দেন, এখন বাংলাদেশের ওই যে সুশীলরা নানা কথাবার্তা বলবেন, হ্যাঁ হতে পারে ভারত পারমাণবিক শক্তিধর, আমরাও হব, ভারত আমাদের সাথে চোট্টামি করবে, বদমাশি করবে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করার পেছনে কাজ করবে, আর আমরা চুপ করে বসে থাকবো, আমরা বক্তব্য দিতে পারবো না। আমাদের হাসনাতকে টার্গেট করা হচ্ছে, আমাদের যে মাহফুজকে টার্গেট করা হচ্ছে, আমাদের ইয়াং যে জেনারেশনের নেতারা আছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, তখন আমরা যদি কথা বলি সেটা সমস্যা। দেখুন, 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, সেটাকে ভারত তাদের নিজের বলে দাবি করেন। কি নির্লজ্জ, কি বেহায়াপনা! এটা দেখে ভারতীয়দের লজ্জা হওয়া দরকার। যেখানে 16-17 দিন যুদ্ধ করে তারা এখন নিজেরা দাবি করছেন যে বাংলাদেশের যুদ্ধ হয়নি, সেটা ভারতের যুদ্ধ হচ্ছে। সেটা নিয়ে আবার কথা বললে আমাদের সমস্যা। সেজন্য বলি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপাতত কিছু সময়ের জন্য ভারতের এই সন্ত্রাসবাদীর যে বক্স, সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশনার, বাংলাদেশের যত অস্থিরতা এই মুহূর্তে চলছে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড শেখ হাসিনা এবং তার দল করছে, সব কিছুর পেছনে ইন্ধনদাতা, অর্থ মদতদাতা এবং গোয়েন্দা তৎপরতা করার পেছনে হচ্ছে এই ভারতীয় হাই কমিশনার। এটা যদি তার তৎপরতা কমানো না যায় এবং ভারতীয় এই হাই কমিশনারে যারা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে যদি গোয়েন্দা তৎপরতা বাড়ানো না যায়, তাদের কর্মকাণ্ড যদি সীমিত
সীমিত করা না যায়, তাহলে বাংলাদেশটা আসলে কখনো শান্তি ফিরে আসবে না। এখানে জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন, তার কি অবস্থা হবে? বাংলাদেশের এই যে ইয়াং জেনারেশন এনসিপির যে নেতাকর্মীরা আছেন তাদের কি অবস্থা হবে? জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে কি অবস্থা হবে? যারাই তো ভারতের বিরুদ্ধে কথা বলছেন তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন মানে আক্রমণ আসছে। এই আক্রমণগুলো প্রতিহত করতে যদি হয় তাহলে প্রথমেই ভারতীয় হাই কমিশন বাংলাদেশে যেটা আছে সেটার কার্যক্রম সীমিত করে দিতে হবে। যদি তা না করা যায় তাহলে বাংলাদেশের সামনে কিন্তু আরও বিপদ আসন্ন। দেখুন, আমি অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের মানে সবচাইতে বড় বিষবৃক্ষ হচ্ছে এই ভারতের হাই কমিশন। যতদিন এটা বাংলাদেশে থাকবে, এটার কার্যক্রম অবাধে তারা করতে পারবে, ততদিনই বাংলাদেশে নানা রকম সমস্যা, নানা রকম অস্থিরতা এটা চলবেই। সেই জায়গায় বলি যে ভারত বাংলাদেশকে কখনো বাংলাদেশের ন্যায্য আন্দোলন, বাংলাদেশের ন্যায্য একটি কথা, বাংলাদেশের রাজনীতিবিদদের স্বাভাবিক একটি প্রক্রিয়াকে ভারত সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সন্ত্রাসীবাদ বলে আখ্যা দিয়ে দেন। অথচ আমরা দেখছি যে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী যে সরকার, সেটা প্রতিনিয়তই মানে উগ্রতা, সন্ত্রাসীবাদ এবং হিন্দুত্ববাদের যেই দোহাই দিয়ে নানা অপকর্ম করছে। সেই দেশে যারা সংখ্যালঘু আছে, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়, তাদের উপর কিন্তু নানাভাবে টর্চার করছে, নানা সন্ত্রাসী জঙ্গি তৎপরতা করছে, তাদের হত্যা করছেন। সেগুলোর কোনো সমস্যা হয় না। সেই জায়গায় বলছি যে এই ভারতীয় হাই কমিশনারটা যদি বাংলাদেশে বন্ধ করে দেওয়া যেত তাহলে হাদির মতো হয়তো বা আর এরকম সন্ত্রাসী হামলার কেউ আর শিকার হতো না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিষবৃক্ষ, সবচেয়ে বড় সমস্যা। এই অভিমুখে এখন লক্ষ লক্ষ জনতা মার্চ করছেন এই মুহূর্তে। সেই জায়গা থেকে হয়তো অনেকে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আমি মনে করি যে এই সকল সমস্যার পেছনে এটা প্রয়োজন হলে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, আমাদের দরকার নেই তাদের সাথে আমাদের ওতপ্রোতভাবে সম্পর্ক। আর যদি এটা থাকেও এটার কার্যক্রম সীমিত করে দেওয়া হোক এবং তারা যারা আছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল গোয়েন্দারদের যে নজরদারি সেটা ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।